একটা মিউজিয়ামে 10,000 বছর পুরনো সোনার মুকুট রাখা ছিল। সোনার মুকুটটিকে দেখার জন্য মিউজিয়ামে অনেকজন যাচ্ছিল। হঠাৎ মিউজিয়ামের থেকে সোনার মুকুটটি উধাও হয়ে যায়। তখনই মিউজিয়ামের ম্যানেজার রমেশকে ফোন করে ডেকে নেয়। রমেশ কিছুক্ষণের মধ্যে মিউজিয়ামে পৌঁছে যায়। তারপরে সে মিউজিয়ামের সব দরজা বন্ধ করতে বলে দেয়, যাতে চোরটি মিউজিয়ামের থেকে না বেরোতে পারে। তারপরে রমেশ ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে, তোমার কারোর উপর সন্দেহ আছে নাকি? স্যার আমি তো কেবিনে ছিলাম, আমি জানি না চুরিটা কিভাবে হয়েছে। রমেশ তারপর মিউজিয়ামের সিসিটিভি ক্যামেরাটি চেক করে আর বুঝে যায় চোর কে হতে পারে। বন্ধুরা তোমরা কি দুটি ভিডিও দেখে বলতে পারবে এই চারজনের মধ্যে কে চোর হতে পারে? বন্ধুরা তোমরা একটা বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। তুমি যদি দুটি ভিডিও ভালো করে দেখেছো, দেখবে প্রথম ভিডিওতে একটা বুড়ি মহিলা আছে, কিন্তু সেকেন্ড ভিডিওতে সেই বুড়ি মহিলাটি নেই। আর এটা কিভাবে সম্ভব? কারণ মিউজিয়ামে তো সব দরজা বন্ধ আছে। তাহলে বুড়ি মহিলাটি মিউজিয়াম থেকে কিভাবে বেরোবে? তার মানে বুড়ি মহিলাটি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। আর তুমি যদি দ্বিতীয় ভিডিওতে প্রথম মেয়েটিকে ভালো করে দেখো, দেখবে সেই মেয়েটি যে হিলটি পরে আছে, সম্পূর্ণ সেই হিলটি বুড়ি মহিলাটি পরে আছে। তার মানে এখানে প্রথম মেয়েটি হচ্ছে চোর। সে বুড়ি মহিলাটির ড্রেস পরে সোনার মুকুটটি চুরি করেছিল আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে জামা কাপড়গুলি খুলে দেয়। একদিন একটা কলোনিতে খুন হয়ে যায়। কলোনির লোকেরা রমেশকে কল করে ডেকে নেয়। রমেশ এসে দেখে একটা 80 বছরের বুড়ি মহিলার খুন হয়ে গিয়েছে। রমেশ তারপর কলোনির লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে রাফিয়া বলে, স্যার আমার তো 20 বছর বয়স, আমি তো কলেজ গিয়েছিলাম, স্যার আমি তো কোনো খুনের ব্যাপারে জানি না। দ্বিতীয় রাহুল বলে, স্যার আমি তো অফিসে গিয়েছিলাম, আমি তো এক্ষুনি জানলাম খুনের ব্যাপারে। তৃতীয় জিয়ান বলে, স্যার আমি তো বাড়িতে ছিলাম না, আজ সকালবেলায় বাড়ি এসেছি, স্যার আমিও জানি না খুনের ব্যাপারে। রমেশ তিনজনের কথা শোনার পরে কিছুই বুঝতে পারে না। তারপরে সে কেসটিকে ভালো করে তদন্ত করার জন্য সেখান থেকে চলে আসে। তারপরের দিন সকালে রমেশের কাছে একটা কল আসে। 60 বছর বয়সের একটা লোকের খুন হয়ে গিয়েছে। রমেশ তখন কেসটিকে তদন্ত করার জন্য বেরোচ্ছিল, তখনই তার কাছে আরেকটা কল আসে আর জানতে পারে 40 বছর বয়সের আরেকজনের খুন হয়ে গিয়েছে। রমেশ তখন তিনটি খুনকে ভালো করে দেখে আর বুঝে যায় এবারে কার খুন হতে পারে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এবারে চতুর্থ খুনটি কার হতে পারে? যদি বুঝতে পেরে গেছো তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। রমেশ খুনের প্যাটার্নটিকে ভালো করে দেখে। প্রথম খুনটি 80 বছর বয়সের বুড়ি মহিলার খুন হয়েছে, আর দ্বিতীয় খুনটি 60 বছর বয়সের হয়েছে, আর তৃতীয় খুনটি 40 বছর বয়সে হয়েছে। তার মানে চতুর্থ খুনটি 20 বছর বয়সের আরেকজনের হতে পারে। আর এখানে রাফিয়া বলেছিল তার 20 বছর বয়স, তার মানে চতুর্থ খুনটি রাফিয়ার হবে। একদিন রোহানের খুন হয়ে যায়। তার ডেড বডিটি স্টোর রুমে পাওয়া যায়, যেখানে অনেক ধুলো ময়লা ও মাকড়সার জাল ছিল। রমেশ কেসটিকে তদন্ত করার জন্য ক্রাইম সিনে পৌঁছে যায় আর ডেড বডিটিকে ভালো করে সার্চ করে। ডেড বডিকে সার্চ করার পর রমেশের তিনজনের উপরে সন্দেহ হয়। রোহানের বন্ধু সোনু, বাড়ির চাকুর রামু আর রোহানের সৎমা মিনু। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। রোহানের যখন খুন হয় তখন তোমরা কোথায় ছিলে? স্যার আমি পার্কে ফুটবল খেলতে গিয়েছিলাম আর আমি রোহানকেও ফোন করেছিলাম, কিন্তু রোহান তো আমার ফোনটা রিসিভ করেনি। তখন আমি একাই খেলতে চলে যাই। স্যার আমি কোনো খুনের ব্যাপারে জানি না। স্যার বাড়িতে সবজি ছিল না, তাই আমি সবজি কিনতে বাজারে যাই। স্যার আমি তো জানি না খুনটা কিভাবে হয়েছে। স্যার আমি তো সকালবেলা শপিং করতে মল চলে যাই, স্যার আমিও জানি না খুনটা কিভাবে হয়েছে, আপনি জলদি করে আমার ছেলের খুনিকে ধরে ফেলুন। রমেশ তিনজনের কথা শোনার পরে ক্রাইম সিনটি ভালো করে দেখে আর বুঝে যায় খুনটা কে করেছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। তুমি যদি রোহানের ডেড বডিটি ভালো করে দেখেছো, দেখবে তার ডেড বডিতে অনেক ময়লা ও মাকড়সার জাল লেগে আছে আর সেখানে অনেক ধুলো ময়লা জমে আছে। তার মানে যে স্টোর রুমে যাবে তারও জামা কাপড়ে ধুলো ময়লা ও মাকড়সার জাল লেগে যাবে। আর তুমি যদি রোহানের সৎমা মিনুকে দেখো, দেখবে তার জামা কাপড়ে অনেক ধুলো ময়লা লেগে আছে। তার মানে সে স্টোর রুমে গিয়েছিল, তার মানে সেই খুনটা করেছে। রমেশ তখন তাকে ধরে ফেলে। একদিন রাত্রিবেলায় বল্টু বাবুর খুন হয়ে যায়। বল্টু বাবুর চাকর তখনই রমেশকে ডেকে নেয়। স্যার আমি কাল রাত্রিবেলায় বাড়ি চলে যাই, আজ সকালবেলা আমি যখন আসি দেখতে পাই মালিকের খুন হয়ে গিয়েছে। রমেশ তারপর জানতে পারে কাল রাত্রিবেলায় বল্টু বাবুর সাথে একজন দেখা করতে এসেছিল, মনে হয় সে বল্টু বাবুকে খুন করেছে। রমেশ তারপরে দেখতে পায় বল্টু বাবুর হাতে একটা হলুদ রঙের কাপড় আছে, হতে পারে সে কাপড়টি খুনি। রমেশ তারপর বল্টু বাবুর ফোনটি চেক করে। তারপরে সে জানতে পারে বল্টু বাবুর সাথে লাস্ট সোনু, টিনা, মনার সাথে কথা হয়েছিল। রমেশ তারপর তাদের বাড়ি যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। স্যার আমার শরীরটা একটু ভালো নেই, আমি 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে বেরোইনি। রমেশ তখন দ্বিতীয় বাড়িতে যায়। স্যার কাল আমি তো একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, স্যার আমি কোনো খুনের ব্যাপারে জানি না। রমেশ তখন তৃতীয় বাড়িতে যায়। স্যার আমি তো কোনো খুনের ব্যাপারে জানি না, আমি তো 1 মাস ধরে বাড়িতেই ছিলাম না, আজ সকালবেলায় বাড়ি এসেছি। রমেশ তিনজনের কথা শোনার পরে বুঝতে পেরে যায় এখানে কে খুনটা করেছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। এখানে সোনুই খুনটা করেছে, কারণ যদি সে 1 সপ্তাহ ধরে বাড়ি থেকে বেরোয়নি তাহলে তার জুতোতে এত নোংরা কেন লেগে আছে। আর তুমি যদি বেডটির উপরে দেখো, দেখবে সেখানে একটা হলুদ কালারের টি শার্ট রাখা আছে আর দেখবে টি শার্টের একটা সাইড ছেঁড়া আছে আর সেম কালারের কাপড় বল্টু বাবুর হাতে ছিল। তার মানে সোনু রাত্রিবেলায় বল্টু বাবুর বাড়ি যায় আর বল্টু বাবুকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়।
রাহুল, টিনা ও তার মেয়ে আইভি তারা তিনজন বাড়িতে থাকে। একদিন সকালবেলায় রাহুল রেডি হয়ে সে অফিসে চলে যায় আর টিনা সবজি কিনতে বাজারে যায়। কিছুক্ষণ পরে টিনা যখন বাড়ি আসে দেখতে পায় তার মেয়ে আইভি বাড়িতে নেই, তাকে কি বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়েছে। টিনা তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে ডেকে নেয়। স্যার আমার মেয়ে আইভিকে কে কিডন্যাপ করে নিয়েছে। তোমাদের কারোর উপর সন্দেহ আছে নাকি? স্যার, আমাদের বাড়ির পাশে 3টি প্রতিবেশীর ওপর সন্দেহ আছে। রমেশ তখন প্রথম প্রতিবেশীর বাড়ি যায়। সকাল থেকে তোমরা কি করছিলে? স্যার আমি সকালবেলায় কম্পিউটার ক্লাস গিয়েছিলাম আর ক্লাস থেকে সোজা আমি বাড়ি চলে আসি। রমেশ তখন দ্বিতীয় প্রতিবেশীর বাড়ি যায়। স্যার, আমি সকাল থেকে বাড়িতেই ছিলাম, আমি তো বাড়ি থেকে একবারও বেরোইনি। স্যার, আমি কোনো কিডন্যাপের ব্যাপারে জানি না স্যার। রমেশ তারপর তৃতীয় প্রতিবেশীর বাড়ি যায়। স্যার, আমি সকাল সকাল মর্নিং ওয়াকে গিয়েছিলাম আর ওই রাস্তাতে আমি জিমে চলে যাই। রমেশ তিনজনের কথা শোনার পর একটু ভাবে, তারপরে বুঝতে পেরে যায় এখানে কিডন্যাপটি কে করেছে। বন্ধুরা, তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে কোন প্রতিবেশী আইভিকে কিডন্যাপ করেছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি তিনজনের কথা ভালো করে শুনেছো, প্রথম ও তৃতীয় প্রতিবেশী নর্মাল কথা বলেছে, কিন্তু দ্বিতীয় প্রতিবেশী কিডন্যাপের ব্যাপারে কথা বলেছে। আর রমেশ তো তাদেরকে কোনো কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেনি, তাহলে দ্বিতীয় প্রতিবেশী কিভাবে জানতে পারলো যে কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে? তার মানে সেই প্রতিবেশী আইভিকে কিডন্যাপ করে রেখেছে। রোহানের বাড়িতে একটা অনেক দামি ঘড়ি ছিল। একদিন সেই ঘড়িটি চুরি হয়ে যায়। রোহান তখনই রমেশকে কল করে বাড়িতে ডেকে নেয়। রমেশ বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। রোহানের বাড়িতে তখন 3জন ছিল, বাড়ির চাকর, রোহানের ওয়াইফ আর বাগানের মালিক। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, চুরির সময় তোমরা কি করছিলে? স্যার, আমি রান্নাঘরে রান্না করছিলাম। স্যার আমি শপিং করতে গিয়েছিলাম। বিশ্বাস না হলে আমার রুমটি চেক করে নিতে পারেন। স্যার, আমি সকাল থেকে বাগানে কাজ করছিলাম। রমেশ তিনজনের কথা শোনার পর প্রথমে রান্নাঘরে যায়, তারপর রোহানের বেডরুমে যায়, তারপরে বাগানে যায়। 3টি জায়গা দেখার পর রমেশ একটু বুদ্ধি কাটায়, তারপরে বুঝতে পেরে যায় এখানে চুরিটা কে করেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে চুরি কে করেছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে প্রথম বাড়ির চাকর চুরিটা করেছে, কারণ সে যদি রান্নাঘরে রান্না করছিল তাহলে রান্নাঘরে খাবারগুলি তো থাকা উচিত, কিন্তু সেখানে তো কিছুই নেই। তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই ঘড়িটা চুরি করেছে। অমিত সন্ধ্যেবেলায় অফিস থেকে যখন বাড়ি ফিরে দেখি তার ওয়াইফের খুন হয়ে গিয়েছে। সেটা দেখে খুব ভয় পেয়ে যায় আর সে খুব চিৎকার করতে লাগে। অমিতের চিৎকার শুনে তার 2টি প্রতিবেশী ছুটে আসে, সোনু আর রামু কাকা। সোনু তখন ইন্সপেক্টর রমেশকে কল করে নেয়। কিছুক্ষণের মধ্যে রমেশ ক্রাইম সিনে পৌঁছে যায়। কোনটা কিভাবে হয়েছে? স্যার আমরা জানি না কিভাবে হয়েছে। অমিতের চিৎকার শুনে দৌড়ে আমরা তার বাড়িতে আসি। স্যার এখানে এসে জানতে পারি তার বাড়িতে নাকি চোর ঢুকেছিল আর চোরগুলি বাড়ির সব জিনিস চুরি করে অমিতের ওয়াইফকে মেরে পালিয়ে যায়। চোরগুলি কিভাবে এসেছিল? স্যার, চোরগুলি বাড়ির জানলার কাজ ভেঙে বাড়িতে এসেছিল। রমেশ বাড়ির জানলাগুলিকে ভালো করে দেখে আর বুঝতে পেরে যে এখানে খুনটা কি করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে? যদি বুঝতে পেরে গেছো তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। কোনটি অমিতই করেছে, কারণ যদি তুমি জানলাটি ভালো করে দেখো দেখবে জানলার কাজটি ভাঙা আছে, কিন্তু কাজগুলি বাড়ির বাইরে পড়ে আছে। আর এটা কিভাবে সম্ভব? যদি বাড়ির কাজটি বাইরে থেকে ভাঙা হয়েছিল তাহলে বাড়ির কাজগুলি বাড়ির ভেতরে পড়ে থাকা উচিত, কিন্তু কাজগুলি তো বাড়ির বাইরে পড়ে আছে। তার মানে অমিত খুনের হাত থেকে বাঁচার জন্য নিজেই বাড়ির কাজটি ভাঙে, যাতে কেউ তাকে ধরতে না পারে। 3 বন্ধু একদিন ক্যাম্পিং করতে পাহাড়ে যায়। তারা সবাই নিজে নিজের কাজ করছিল। রোহান তখন আগুন জ্বালানোর জন্য জঙ্গলে কাঠ আনতে যায়। সে যখন জঙ্গল থেকে ক্যাম্পে আসে দেখতে পায় সেখানে তার ব্যাগটি নেই, ব্যাগটিকে চুরি করে নিয়েছে। রোহান তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে ডেকে নেয়। তারপর রমেশকে সব ঘটনাটি ভালো করে বলে। রমেশ তারপর বাকি বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করে, রোহানের ব্যাগটি যখন চুরি হয় তখন তোমরা কি করছিলে? স্যার আমি খাবার করার জন্য নদীতে জল আনতে যাই। স্যার আমি জানি না রোহানের ব্যাগটি কখন চুরি হয়েছে। স্যার, আমি তখন তো জঙ্গলে একটু ঘুরতে চলে যাই আর কিছুক্ষণ পরে আমি এখানে এলাম। স্যার, আমিও জানি না রোহানের ব্যাগটি কখন চুরি হয়। রমেশ তিনজনের কথা শোনার পর একটু ভাবতে লাগে, তারপরে বুঝতে পেরে যায় এখানে রোহানের ব্যাগটি কে চুরি করেছে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে রোহানের ব্যাগটি কে চুরি করেছে? যদি বুঝতে পেরে গেছো তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও। এখানে প্রথম বন্ধু রোহানের ব্যাগটি চুরি করেছে, কারণ যদি সে নদী থেকে জল আনতে গিয়েছিল তাহলে তার জুতো আর প্যান্ট ভিজে থাকা উচিত, কিন্তু তার তো প্যান্ট ভিজে নেই, তার মানে সে মিথ্যে কথা বলছে, সেই চুরিটা করেছে। বন্ধুরা, তোমরা কি 2টি মাকে দেখে বলতে পারবে এখানে কোন মাটি সৎ মা? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর গল্পের ধান্দা ভিডিও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এখানে দ্বিতীয় মাটি সৎ মা। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের মতামতটি আমাদেরকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।